গাজীপুরে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম, আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। এগারো থেকে 21 ফেব্রুয়ারি জেলায় জেলায় বিএনপির সমাবেশ। গণহত্যার বিচার আগে, তারপর অন্য কিছু। কক্সবাজারে জামায়াতের আমির। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে ঢালা হচ্ছে বিপুল অর্থ, দাবি প্রেস সচিবের। চলছে গণ অভ্যুত্থানের ভিন্ন ন্যারেটিভ তৈরির অপচেষ্টা। ইন্ডিয়ান মিডিয়া ওইটার সাথে জড়িত, তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 3 বারের বেশি গতিসীমা লঙ্ঘনেই কালো তালিকাভুক্ত। 21 ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে আজ রাত থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন ঘোষণার পর দিনভর অবস্থানে থাকা গাজীপুরের রাজপথ থেকে সরে দাঁড়ালেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তবে অপরাধীদের গ্রেপ্তার নিশ্চিত না করলে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রয়োজনে বিপ্লব বারবার ফিরে আসার হুঁশিয়ারিও দেন তারা। বিস্তারিত দেখুন রাব্বি হোসেনের প্রতিবেদনে। উত্তেজিত ছাত্র জনতার স্লোগান ও পতিত স্বৈরাচারের নেতাকর্মীদের বিচারের দাবিতে এভাবেই দিনভর উত্তাল ছিল গাজীপুরের রাজপথ। শনিবার সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। সমাবেশে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। মুজাম্মেলের ভাতিজা এবং তার আত্মীয় স্বজন সহ সকলে ছাত্রলীগ যুবলীগের পরিকল্পিতভাবে তারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। মেয়র জাহাঙ্গীর তার উস্কানিতে আমাদের এই গাজীপুরে আজকে গত রাতে এই ঘটনা ঘটেছে। এখন থেকে যদি তাদেরকে প্রতিহত না করা হয় তাহলে সামনের সময়গুলোতে আমাদের জন্য আরো বিশৃঙ্খলা দেখা দিবে। দেশের ছাত্র জনতা যখন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে একাট্টা, ঠিক এমন সময় শুক্রবার গাজীপুরে আকম ও মুজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধীদের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিবাদে আন্দোলনরত ছাত্র জনতার গন্তব্য হয় গাজীপুর। সহযোদ্ধাদের পাশে দাঁড়াতে ছুটে যান হাসনাত সার্জিসরা। বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় নাগরিক কমিটির অন্যতম সংগঠক সার্জিস আলম বলেন, শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী লীগের কর্মীদের গ্রেপ্তার করে বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকারের উচিত দায়িত্ব ছেড়ে চলে যাওয়া। যে কমিটমেন্ট আপনারা করেছেন, আজকে এখনকার পর থেকে আপনাদের যদি সেই অভিযান আমরা মাঠে না দেখতে পাই তাহলে আপনারা আমরা আজকের পর থেকে মুখোমুখি হয়ে যাব। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। হামলার সময় গাজীপুর সদর পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। এ সময় বিক্ষোভ সমাবেশে এসে গাজীপুর পুলিশ কমিশনার সদর থানার ওসিকে প্রত্যাহার করার ঘোষণা দিয়ে বলেন, ফেসিবাদের সাথে আতাত করা পুলিশ সদস্যদের চাকরি থেকে বের করে দেওয়া হবে। আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো আওয়ামী লীগের নেতাকর্মীদের কারাগার নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। গাজীপুরে শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এই আশ্বাসে গাজীপুরের ছাত্র জনতা ঘরে ফিরেছে। তবে দেখার বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা করা অপারেশন ডেভিল হান্ট কতটা কার্যকর ভূমিকা পালন করে যারা জড়িত আছেন তাদের ধরতে।
আর তার উপরে নির্ভর করছে ছাত্র জনতার পরবর্তী কর্মসূচি। রাব্বি হোসেন, এখন গাজীপুর। রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা ও টাঙ্গাইলে মহাসমাবেশ করেছে বিএনপি। বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্মের বিচারের দাবি জানান নেতাকর্মীরা। এছাড়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে বিএনপির মহাসমাবেশ। জনসমুদ্রে পরিণত হয় ধনবাড়ি ভাইভাট উচ্চ বিদ্যালয়ের মাঠ। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। দুপুর থেকেই ব্যানার সহ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয় বিএনপি সহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশের বর্তমান রাজনৈতিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন জেলা বিএনপি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, যারা সংস্কারের আগে নির্বাচন দিতে চায় না তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা সহ অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন এই নেতা। বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই সংস্কার কর্মসূচি সহ আরো অনেক কর্মসূচি মিলিয়ে যে ৩১ দফা তা বাস্তবায়ন করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ কর্মসূচির প্রতিবাদ ও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কুমিল্লাতেও জনসভা করে বিএনপি। দাউদকান্দি হাইস্কুল মাঠে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জানান, এবার ৩০০ আসনে নির্বাচন করবে বিএনপি। এছাড়া জুলাই আগস্টে হত্যাকারীদের যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদের আটক করে দ্রুত বিচারের দাবি জানান তিনি। আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করলে বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায় তার জন্য কিন্তু আমরা আজকে থেকে ১.৫ বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা ৩১ দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি। এদিকে ভোলায় মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সরকারকে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাগিদ দেন। নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে বিএনপি সরকারকে সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন এবং এই দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশ থেকে রক্ষা করবেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তামজিদ মির্জা, এখন। ১১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভারতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। একই সঙ্গে বলেন, সারা দেশে সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রিজভী আরও বলেন, প্রশাসনের অনেক জায়গায় বসে আছে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা। এমন লোকদের চিহ্নিত করতে না পারলে সরকারের সাফল্য কঠিন হবে। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে। জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। যারা 5ই আগস্টের পরিবর্তনকে মরপ্রাণে মেনে নিতে পারেনি
এমন লোকজনদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। 24-এর গণহত্যার বিচার সবার আগে, তারপর অন্য কিছু। 16 বছর পর কক্সবাজারে দলের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা এবং তাদের দোসরদের কড়া সমালোচনা করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 16 বছর পর কক্সবাজারে জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলন। ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে সম্মেলন কেন্দ্রে সমবেত হন কক্সবাজার সহ আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন তারা। এরপর শুরু হয় আনুষ্ঠানিকতা। স্লোগানে বক্তৃতায় মুখরিত হয় কক্সবাজার সরকারি কলেজ মাঠ। পরে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সবার আগে 24-এর গণহত্যার বিচার করতে হবে, না হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এ সময় রাজনীতির সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে, আগে বিচার তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না। প্রায় 40 মিনিটের বক্তব্যে উঠে আসে ফ্যাসিস্ট সরকারের নানা অন্যায়, অত্যাচার ও দুর্নীতির চিত্র। তুলে ধরা হয় বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা সহ সাবেক পুলিশ কর্মকর্তাদের কর্মকাণ্ড। এ সময় খুনিদের গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার কড়া সমালোচনা করেন তিনি। একই সঙ্গে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীদের পক্ষে ভোট চান। যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে, তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ। কক্সবাজারে 4টা আসন আছে। এই 4টা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে, আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট, মা বোন ভাই বোন সবার ভোট যেন তাদের বাক্সে যায়। এর আগে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সাংগঠনিক সফরে কক্সবাজারে যান জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী। যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন, এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা পরিদেরকে জনগণ হাতে তুলে দিবে। এখন কক্সবাজার। ধানমন্ডি 32-এর বাড়ির ধ্বংসাবশেষ এখনো নিয়ে যাচ্ছেন উৎসুক জনতা। রড সিমেন্টের স্ক্র্যাপ তুলে নিচ্ছেন তারা। নিম্নবিত্তরা তা বিক্রি করে দিচ্ছেন, আর কেউ কেউ স্মারক হিসেবে নিয়ে যাচ্ছেন এসব। সকাল থেকেই উৎসুক জনতার কৌতূহল স্বৈরাচারের পতিত পরিণতি নিজ চোখে দেখার। তানজিম শাফিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাসভবন এখন ধ্বংসস্তূপ। 4 দিন ধরে চলছে দেয়াল ভাঙা, রড ও স্ক্র্যাপ অপসারণ। 677 নম্বর বাড়িটির যতটুকু অবশিষ্ট আছে তাতে হাতুড়ি শাবল চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বলছেন এ বাড়ির শেষ চিহ্ন ধুলোয় মিশিয়ে দেবেন তারা। ভাইঙ্গা ধুলিসাৎ করে দিছে। আগে এখান দিয়ে হাইটা যাইতে মানুষ ভয় পাইতো, এখন এমন অবস্থা হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিতাড়িত করছে। এগুলো বিক্রি করে কয় টাকা পাবো? আমার যে ক্ষতি হচ্ছে এটা তো জীবনে পূর্ণ হইব না। তারপর আমি রাগ আইছি, আমি আরো 2-3 জন সাথে নিয়ে আইছি, এটা ভাঙ্গা নিয়ে বিক্রি করে করে দিয়ে দিব। টাকা শেখ হাসিনা আনছিল আত্মসাৎ করে দেশটারে ফলাইছে, আমার নিতেছি। শনিবার সকাল থেকেই বাড়িটির সামনে জড়ো হতে থাকে উৎসুক জনতা। ঝুঁকিপূর্ণ অবস্থাতেও ভবনের বিভিন্ন তলায় উঠে ঘুরে দেখছেন অনেকে। কেউ বা সংরক্ষণ করছেন অপশাসনের স্মৃতিচিহ্ন। এখানে কিছুই থাকবে না ভাই, সবই নিয়ে যাইব, একটা ইটের খোয়াও পাইবেন না। এই পেশিবাদী আওয়ামী লীগের কবর হয়ে গেছে। এই পেশিবাদী আওয়ামী লীগ বাংলার মাটিতে কখনো আওয়ামী লীগ বলে আর কিছু নাই। সীমানার ভেতর নতুন একটি ভবনের বেসমেন্ট ঘিরে দেখা যায় কৌতূহল। আয়না ঘর সন্দেহে চলে তল্লাশি, দাবি উঠেছে তদন্তের। চতুর্দিকে ফ্লোট, আর এই যে এই জায়গাটা দেখা, এটা একটা মানে গাতা, মানে লিফটের গাতা। এখানে যে এটা করছে, হ্যাঁ এটা দেখেন, এখানে কত লোক মাসে দাঁড়িয়ে পাওয়া গেছে, এটা বিচার কে করবে? আমরা মনে করবো সাধারণ জনগণ যিনি যেন চুপ থাকেন, আর বাংলাদেশটা কিভাবে ভালো চলে দলবাদ নির্বিচারে সবাই যেন এই দেশটার দিকে খেয়াল রাখে।
5 ফেব্রুয়ারি গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় 24-এর গণ অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারমূলক বক্তব্য রাখলে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। স্বৈরাচার পুনর্বাসনের সব পথ বন্ধ করতেই আওয়ামী লীগের আঁতুড়ঘরে হাতুড়ি চালানো হয় বলে জানায় ছাত্র জনতা। তানজিম শাফিন, এখন, ঢাকা। সুপ্রিম কোর্টের সামনে মুরাল ভাঙার শঙ্কায় আদালতের পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আদালতের মূল ফটকের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা, আর পুরো আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী এবং র্যাবের অবস্থান ও টহল দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আদালতে জনসাধারণের উপস্থিতি ছিল না। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যের জেরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ছাত্র জনতা। তার পরিপ্রেক্ষিতেই কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশের উচ্চ আদালত প্রাঙ্গণে। দেখছেন শান্তবাজার। আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে $1 মিলিয়ন খরচ করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। শান্তবাজারে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। 21 ফেব্রুয়ারি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির যান ঠেকাতে ভিডিও মামলা করা হবে, এমন নির্দেশনা দিয়েছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিচালক হাসিব হাসান খান। সেই সঙ্গে কোনো গাড়ি 3 বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে কালো তালিকাভুক্ত হবে। আর জানাচ্ছেন সাজিদ আরাফাত। রাজধানীর সড়ক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যানজটবিহীন চলাচলে যেন এক স্বস্তির নাম। সরকারের অন্যতম বৃহৎ প্রকল্প হিসেবে এটি উদ্বোধন করা হয় 2023 সালে। শুরু হয় বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত গতিহীন চলাচল। তবে এই গতি কখনো কখনো বিপদের কারণও হয়েছে। বিশৃঙ্খল চলাচলে ঘটেছে দুর্ঘটনা। এবার অতিরিক্ত গতি ঠেকাতে কঠোর হচ্ছে পুলিশ। চলতি মাসের 21 ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ভিডিও দেখে মামলা করা হবে। শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানির যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক। বলেন, 100 কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করা হবে। প্রত্যেকটা ইনসিডেন্টেরই আমাদের একটা রেকর্ড আছে, ডেইলি বেসিসে আমাদের একটা যে ইনসিডেন্টই হয় উই মেক এ ইনসিডেন্ট রিপোর্ট, এবং এই ইনসিডেন্ট রিপোর্টটা আমাদের লিখিত আকারে হয় এবং ইনসিডেন্ট রিপোর্টগুলো আবার কম্পাইল করে মান্থলি করা হয়। মান্থলি করে এটা আমরা ইসে দিই, আমাদের এফডিকে দিই এবং বিবিওকেও দিই, যে বিবিএরও কাছেও আমাদের ইনসিডেন্টগুলো রেকর্ড আছে। কোনো গাড়ি 3 বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে কালো তালিকাভুক্ত হবে। তবে একবার কালো তালিকাভুক্ত হলে সেই গাড়ি আর এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না বলেও জানানো হয়। গাড়ির সর্বোচ্চ গতি 80 কিলোমিটার করার প্রস্তাব দেয়া হয়। এদিকে উদ্বোধনের পর থেকে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে এ পর্যন্ত এই উড়াল সড়কে 10টি বড় দুর্ঘটনা ঘটেছে বলে জানায় এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের আমলে নেয়া প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্প পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। শনিবার সকালে নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি খালের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও চশিক মেয়র।
এ সময় উপদেষ্টা ফারুকী আজম বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পের অনেক অনিয়ম হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে চসিক মেয়র বলেন, খাল খনন জলাবদ্ধতা প্রকল্পের কাজ সিটি কর্পোরেশনের হলেও বিগত সরকার বড় এ প্রকল্পটি সিডিএকে দেয়, যার ফলে এ প্রকল্প থেকে এখন কোনো সুফল পায়নি নগরবাসী। প্রায় 14,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চলমান কাজ মনিটরিংয়ে সম্প্রতি 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা যে কর্মগুলো করছি, এখানে সিডিএ 36টা খাল করছে, এখানে পানি উন্নয়ন বোর্ড, ডিসি মহোদয়, আমরা সিটি কর্পোরেশন, এই যে কর্মযোগ্যগুলো করে ফাইনাল স্টেজে যদি জলের টাকা জলে চলে যায়, এটা শুধুমাত্র আমাদের পাবলিক অ্যাওয়ারনেসটা যদি আমরা ডেভেলপ করতে না পারি সেটা হচ্ছে, এবং সেটার জন্য পার্মানেন্ট সলিউশন হচ্ছে যেটা আমি বলেছি যে ময়লাটাকে সম্পদে পরিণত করা। এটা তো আমাদের ধারণার মধ্যেই ছিল না যে কাপ্তায়ের এই জলসংকীর্ণতা কিংবা কর্ণফুলীর এই পরিস্থিতির কারণে আমরা সমূহ বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। এই যে আলাপ আলোচনা টেবিলে আমরা বসছি, এগুলি আমাদেরকে কনসার্ন করছে। ধীরে 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 এই সমন্বয়টা কিভাবে আমরা সাস্টেইন করব, এটা সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটার ফ্রেমওয়ার্কও তৈরি হবে। দেখছেন শান্তবাজার। অমর একুশে বইমেলার ৮ম দিন আজ ছুটির দিন হওয়ায় মেলায় বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সেই খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন, ছুটির বিকেলে ক্রেতা পাঠকের ভিড় বেড়েছে, তাহলে বইয়ের বেচা বিক্রি কেমন দেখছেন? শম্পা, এই শহর জুড়ে যেন বই নিয়ে আলোচনা। সবাই বই দেখছেন, বই পড়ছেন, 2-4 পাতা পড়ে দেখে যদি পছন্দ হচ্ছে সেই বইকে কিন্তু সঙ্গী করছেন। আর ভালো বই একটা ভালো বন্ধুর সমান, কেউ কেউ বলে 100 ভালো বন্ধুর সমান একটা ভালো বই, সেটির খোঁজেই কিন্তু আছে সবাই। আমি যদি একটু দেখাতে চাই যে আজকে ছুটির দিন হওয়ায় কিন্তু মানুষের সংখ্যাটা অনেক অনেক বেশি এখানে লক্ষ্য করছি। ভিড়ের কথা যদি বলি, এখানে কিন্তু মানুষের পুরো সমুদ্র বলা চলে, কারণ যারা বই প্রেমী আছেন কিংবা দর্শনার্থী আছেন, তারা কিন্তু হচ্ছে আজকের দিনটাকেই বেছে নিয়েছেন ছুটির দিন হওয়ায়। আর যার যেই পছন্দের স্টল আছে সেখানে কিন্তু সবাই দাঁড়িয়ে তাদের পছন্দের বইটি পড়ছেন। বেচা বিক্রিও অনেকটাই ভালো বলছেন যারা বিক্রেতা আছেন, তারা প্রকাশক যারা আছেন তারা বলছেন যে এই বছরটা যেহেতু কিছুটা অন্যরকম, জুলাই অভ্যুত্থানের নানান বই বেরিয়েছে, জুলাই অভ্যুত্থানের একটি প্রভাব কিন্তু হচ্ছে মেলায় তারা লক্ষ্য করেছেন। বিশেষ করে যদি আমি বলতে চাই, আমার চোখে জুলাই অভ্যুত্থানের যেই ব্যাপারটি ধরা দিয়েছে স্টলে স্টলে, সেটি কিন্তু হচ্ছে আমি বলতে পারি যে শম্পা, এখানে স্টলগুলো সাজানো হয়েছে যে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ধরনের থিম ব্যবহার করে। আমি যদি একটি স্টলের কথা বলি, সেটি কিন্তু হচ্ছে কাটা তারের যেই ব্যারিকেড, যেটি কিনা হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে আমরা খুব সাধারণভাবেই চোখে পড়তো, সেই কাটা তারের ব্যারিকেড দিয়ে কিন্তু হচ্ছে একটি স্টল বানানো হয়েছে। এরকম কথা বলতে গেলে কিন্তু অসংখ্য ধরনের জুলাই আগস্টের যেই থিমের উপরে স্টল কিংবা বইয়ের কথা বলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। এবার যদি বলতে চাই যে আজকের দিনে মূলত নতুন বইয়ের সংখ্যা কত হলো, আজকের দিনে শুধুমাত্র আজকে নতুন বই বেরিয়েছে 102টি, আর সর্বমোট বইয়ের সংখ্যা কিন্তু এই মেলায় দাঁড়িয়েছে 556টি। তো সবকিছু মিলিয়ে এবারের মেলায় কিন্তু অনেকটাই প্রথম থেকেই অনেক বেশি মানুষ লক্ষ্য করেছেন, এমনটাই বলছিলেন প্রকাশকরা। আর যারা এখানে এসেছেন তারা বলছেন যে দূর দূরান্ত থেকে তারা এসেছেন শুধুমাত্র বই কিনবেন, নতুন বইয়ের গন্ধ নেবেন, এইটুকুর জন্যই। আর এই আশেপাশে আমি যাদেরকে দেখেছি বেশিরভাগ মানুষই কিন্তু পরিবার নিয়ে এসেছেন তার ছোট্ট সোনামণিটিকে নিয়ে, কারণ আজকের দিনে 2টা থেকে শুরু হয়েছে মেলা, 2টোর পর থেকেই কিন্তু হচ্ছে যে যার মতো করে পারছেন মেলায় এসেছেন, এসে কিন্তু বই দেখছেন। তার সাথে সাথে বই কিনতেও কিন্তু মানুষের কোনো অংশেই অনুপ্রেরণা বা উৎসাহের কমতি আমি দেখিনি শম্পা। এখানটায় যাদের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকেই কিন্তু বলেছেন যে তাদের এই বইয়ের সাথে সখ্যতা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস জুড়ে নয়, বরঞ্চ সবটা সময় জুড়েই থাকে। তবে ফেব্রুয়ারি মাস এলেই আলাদা একটা অনুপ্রেরণা, আলাদা একটি উদ্দীপনা তাদের মধ্যে কাজ করে। আর পরবর্তীতে এই তাদের কথা আমি অবশ্যই আপনার সাথে জানাবো। তবে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।
অমর একুশে বইমেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অবশ্য। এরই মধ্য দিয়ে সময় হলো আরও একটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। চাঁপাইনবাবগঞ্জে রাতের আধারে ৮ শতাধিক আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রকৃতির উপরে এমন অত্যাচারে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে থানায় অভিযোগ করেছেন বাগান মালিক। পুলিশ বলছে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। গাছে গাছে যখন আমের মুকুল, বাগানীদের চোখে সম্ভাবনার স্বপ্ন, ঠিক তখনই আমের তীর্থভূমি চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কেটে দেয়া হলো অসংখ্য গাছ। পুলিশ জানায় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধ এলাকায় ৯ বিঘা জমি লিজ নিয়ে আমের বাগান করেন কৃষক সেলিম রেজা। এর মধ্যে রয়েছে কাটিমন, বাড়িফোর ও আম্রপালি সহ বিভিন্ন জাতের ১৫০০-এর বেশি আম গাছ। শনিবার সকালে পরিচর্যার জন্য বাগানে গেলে প্রায় বাগান জুড়ে বিপর্যয় দেখে হতবাক তিনি। রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে বাগানের অসংখ্য গাছ। দুর্বৃত্তের এমন তাণ্ডবে হতবাক এলাকাবাসী। গাছ মানুষ করা যে কষ্ট, মানে একটা ছেলে মানুষ করার যে কষ্ট কিন্তু অনেক বেশি। মানুষের উপর রাগ থাকতে পারে, কিন্তু গাছের উপর তো রাগ থাকার কথা না। 2 দিন আগে গরু চোর হয়ে যায় তাদের, মানে ভাতিজা না ভাই, চাচতো ভাইয়ের। আবার গত রাত্রে তার এই যে ক্ষতি। চাচা এসছে ভুইনি রাইতে, আইসা দেখছে যে সব গাছ কেটে পড়ে আছে। আমার ছেলেটা কি মনে করেন যে করলে নিঃস্ব করে দিলাম আমার ছেলেটাকে। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। গাছগুলা কাইটা একবার শেষ করে দিয়েছে। এটার জানে একটা সুস্থ বিচার চাই। গাছ কেটেছে, এটা বিরাট অন্য একটা। তো পুলিশের সহযোগিতা লিয়াই আসামিগণকে বাইর করতে হবে, আমরা সহযোগিতা করব। এ ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই বাগান মালিকের। তবে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ করেছেন বাগান মালিক। এখন চাঁপাইনবাবগঞ্জ। দেশের বাইরের প্রসঙ্গ। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে বিজেপি। বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য বলছে ৭০টির মধ্যে ৪৭টি আসনে এগিয়ে থাকায় একক সরকার গড়তে যাচ্ছে গেরুয়া শিবির। অপরদিকে আম আদমি পার্টি এগিয়ে আছে ২৩টি আসনে। বিজেপির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, উন্নয়ন আর সুশাসনের জেরে আম আদমি পার্টিকে পরাস্ত করেছে গেরুয়া শিবির। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। গেরুয়া পতাকা হাতে ঢাকঢোল বাজিয়ে উল্লাসে মাতোয়ারা বিজেপি সমর্থকরা। কারণ ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নরেন্দ্র মোদীর দল। শনিবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। বুথ ফেরত জরিপ বলছিল, এবারের নির্বাচনে পতনের মুখ দেখতে পারে ১২ বছর ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির সরকার। হলোও তাই। পরাজয় বরণ করতে হয়েছে পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। তবে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं। ইতোমধ্যে বিজয় ভাষণ দিতে প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টায় দিল্লির পার্টি অফিসে বক্তব্য দেবেন তিনি। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক্স বার্তায় নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। অঙ্গীকার করেছেন, দিল্লিকে সাথে নিয়েই উন্নত ভারত নির্মাণ করবে বিজেপি। বিশ্লেষকরা বলছেন, আমজনতার দল থেকে দুর্নীতির কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ায় ভোটারদের আস্থা হারিয়েছে এএপি। তবে বিজেপির দাবি, মোদীর ক্যারিশমাটিক নেতৃত্বেই অবশেষে গেরুয়া পতাকা ওড়ানো সম্ভব হয়েছে। ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির মিত্র কংগ্রেস বলছে, পরিবর্তনের জোয়ারে দিল্লিতে সরকারের পালাবদল হয়েছে। যদিও টানা ৩বার শূন্য আসন নিয়ে ডাগ আউটে ফিরতে হচ্ছে কংগ্রেসকে। I think it was very obvious from all our meetings in Delhi
and whichever people I was meeting, that people wanted change. They were fed up of the way things were, and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. আম আদমি পার্টির হার প্রায় নিশ্চিত হবার পরই চলছে পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো বিজেপি নেতা পারভেশ ভার্মা। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার সন্তান তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের পঞ্চম ধাপে শনিবার 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এরই মধ্যে ওই 3 জিম্মিকে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে হস্তান্তর করেছে হামাস। এর আগে গেল শুক্রবার ওই 3 ইসরায়েলি জিম্মির পরিচয় প্রকাশ করে সংগঠনটি। যদিও এ দফায় বন্দী ও জিম্মি বিনিময় নিয়ে হামাস ইসরায়েলের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতির শর্ত অমান্য করে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। এছাড়া যেসব ইসরায়েলি নাগরিক হামাসের কাছে জিম্মি অবস্থায় নিহত হয়েছে তাদের দেহাবশেষ ইসরায়েলে ফেরত পাঠানো সম্ভব নয় বলে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। খেলার প্রসঙ্গ, বিপিএল শেষ হতে না হতেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির রুদ্ধদ্বার প্রস্তুতি। প্রথম দিন অনুশীলন করেছেন মুস্তাফিজ সৌম্য সহ স্কোয়াডের 5 ক্রিকেটার। শিষ্যদের প্রস্তুতি পরখ করেছেন হেড কোচ সিমন্স সহ অন্যান্যরা। টানা 5 দিনের অনুশীলন শেষে আগামী 10 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ফ্লাইট ধরবেন মুস্তাফিজরা। আর জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। পর্দা নেমেছে বিপিএল-এর, পর্দা ওঠার অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এর আগেই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর গ্রাউন্ডের চতুর্দিকে উঠেছে কালো পর্দা, যার আড়ালে আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতিতে টাইগার টিমের রুদ্ধদ্বার অনুশীলন। তাই ক্যামেরার লেন্সে কোচদের নির্দেশনা আর ক্রিকেটারদের অনুশীলনের দৃশ্য ধারণ করতে বেশ কসরত করতে হয়েছে। 7 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। ব্যক্তি উদ্যোগে আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন 2-1 ক্রিকেটার। তবে বিপিএল ফাইনালের পরদিন শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন, যেখানে সৌম্য মুস্তাফিজদের সরব উপস্থিতি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন এমন 5 জন ক্রিকেটার আছেন এবারের স্কোয়াডে। তবে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না রিয়াদ, মুশফিক, তাসকিনরা। ইনডোরের নেটে সৌম্য মুস্তাফিজের সাথে কঠোর অনুশীলন করেছেন তানজিম সাকিব, জাকের আলী অনিক, তানজিদ তামিমরা। দূর থেকে গভীর মনোযোগে ক্রিকেটারদের অনুশীলন দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স সহ অন্যান্যরা। 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক, রিয়াদের ব্যাটে বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তবে নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারেনি মিরাজ, সৌম্য, ফিজরা। সেই স্মৃতি নিশ্চয়ই পোড়ায় তাদেরকে। নেটের কঠোর অনুশীলনে সেই ব্যারিকেডই ভাঙার প্রচেষ্টা। 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোচদের নিবিড় তত্ত্বাবধানে চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এর পরদিনই ধরতে হবে দুবাইয়ের ফ্লাইট। মাঝখানে একদিন বিরতি দিয়ে 15 ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে শান্তরা। আর চূড়ান্ত পর্বে 20, 24 ও 27 তারিখে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। মাঠের বাইরে বিতর্কিত হলেও মাঠের ক্রিকেটে ভালোই বিনোদন জুগিয়েছে এবারের বিপিএল। হয়েছে রান বন্যা, ক্রিকেটাররা গড়েছেন একের পর এক রেকর্ড। দেশের শীর্ষ ফ্রাঞ্চাইজি আসরের ব্যাটে দেশিরা দাপট দেখালেও বল হাতে ছড়ি ঘুরিয়েছেন বিদেশিরাও। আরও জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। ব্যতিক্রমী এক বিপিএলের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু। মাঝপথেই ঘুম ভেঙে আয়োজকরা দেখেন এ যে মহা দুঃস্বপ্ন। পারিশ্রমিক ইস্যুতে একের পর এক ন্যাক্কারজনক ঘটনা, ফিক্সিংয়ের গন্ধ আর টিকিট নিয়ে অব্যবস্থাপনা, সব মিলিয়ে প্রতিশ্রুত ভিন্নধর্মী বিপিএল হয়ে রইল সবচেয়ে বাজে বিপিএলের নমুনা।
এসবের মধ্যেও কেবল মাঠের ক্রিকেটে যদি মনোযোগী হন তবে তৃপ্তির ঠেকুর তোলার সুযোগও আছে। আগের আসরগুলোর খরা কাটিয়ে এবার রীতিমতো রানের বন্যা ছুটেছে। সংক্ষিপ্ত সংস্করণে দর্শকরা 4 ছক্কার জোয়ার দেখতে চান, সেটি হয়েছে। বিপিএল ইতিহাসের ইনিংস সর্বোচ্চ রান, সর্বোচ্চ জুটি, সর্বোচ্চ সেঞ্চুরি, সবচেয়ে বেশি 4 ছক্কার রেকর্ড হয়েছে। দেশি ব্যাটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ 36টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন সেরা উদীয়মান ব্যাটার তানজিদ তামিম। 4-এর 50 হাঁকিয়েছেন তামিম ইকবাল। ব্যাটিংয়ে রান জোয়ারের আসরে এবার দাপটটা দেশিদের। যদিও নামকরা বিদেশি ব্যাটার সেভাবে আসেন উনি, তবু নাইম শেখ, তানজিদ তামিম, তামিম ইকবালরা আলাদা করে প্রশংসা পেতেই পারেন। এবারের আসরে রান তোলায় শীর্ষ 10 ব্যাটারের তালিকায় একমাত্র বিদেশি গ্রাহাম ক্লার্ক। বল হাতে আবার বিপরীত চিত্র। উইকেট শিকারে শীর্ষ 5-এর 3 জনই বিদেশি বোলার, যদিও সবার উপরে গতি তারকা তাসকিন আহমেদের নাম। বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার সহ আসরে 25 উইকেট শিকার করেছেন তিনি। গড় কিংবা ইকোনমিও ঈর্ষণীয় তার। এবারের আসরের উইকেট প্রশংসা কুড়িয়েছে। অন্যান্য আসরের মতো আউট নিয়ে বিতর্ক না হওয়ায় আম্পায়ারিংও পাচ্ছে লেটারমার্ক। কেবল মাঠের বাইরের কেলেঙ্কারি ঢাকতে পারলেই এবারের আসরটা হয়ে উঠত অনন্য, সত্যিই ব্যতিক্রম। কিন্তু হলো কই? নোমান আব্দুল্লাহ, এখন। এরই মধ্যে দিয়ে চলে এলাম শান্তবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাতের মধ্যেই গাজীপুরে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম। আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। এগারো থেকে 21 ফেব্রুয়ারি জেলায় জেলায় বিএনপির সমাবেশ। গণহত্যার বিচারের আগে তারপর অন্য কিছু, জামায়াতের আমির। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে ঢালা হচ্ছে বিপুল অর্থ, দাবি প্রেস সচিবের। চলছে গণ অভ্যুত্থানের ভিন্ন ন্যারেটিভ তৈরির অপচেষ্টা। ইন্ডিয়ান মিডিয়া ওইটার সাথে জড়িত, তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 3 বারের বেশি গতিসীমা লঙ্ঘনেই কালো তালিকাভুক্ত। 21 ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।